এখন থেকে আমাদের ক্লাস রেকর্ড হবে। আপনাদের যাদের মাইক্রোফোন থাকবে অপ্রয়োজনীয় কথা না আসে মিউট করে রাখবেন আর কি। তো আমরা যেটা আজকে পড়াবো ইন্ট্রোডাকশন টু প্রি স্ট্রেস কনক্রিট। প্রি স্ট্রেস নামটা ভালো করে খেয়াল করেন। প্রি স্ট্রেস মানে কি? প্রি মানে পূর্বে, স্ট্রেস মানে তো আপনারা বুঝেন, অর্থাৎ কোন একটা বারকে আগে সেখানে স্ট্রেস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে এর আগে যে বারটা দিতাম সেটাকে আমরা বলি প্লেন বার। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন লেখা প্লেন বার, কিন্তু কখনো ওখানকার প্লেন আবার ডিফর্ম, ডিফর্ম বার প্লেন বার সেটা বলতেছি না, নর্মাল বার বা প্লেন বার। এটা দ্বারা মানে হচ্ছে বারটা যে কন্ডিশনে তার প্রোডাকশন হয়েছে ফ্যাক্টরিতে, নর্মাল কন্ডিশন, অর্থাৎ তার একটা আলটিমেট স্ট্রেংথ এবং ইল্ড স্ট্রেংথ আছে স্পেসিফাইড, সেইটাই থাকবে এবং ফিল্ডে নরমালি ওই বারটা ইউজ হবে। কিন্তু প্রিস্ট্রেস বারের ক্ষেত্রে একে একটা আলাদা স্ট্রেস এর মাঝে দিয়ে দেওয়া হবে। কখন দিয়ে দেওয়া হবে? যখন এই কাস্টিং হবে, এখানে নির্দিষ্ট সার্টেন টাইমে প্রিস্ট্রেস বারটা ওখানে স্ট্রেসটাকে আলাদা করে বাইরে থেকে দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা দেখছি কনক্রিট ইন হুইচ there have been introduced internal stress in such a magnitude that this magnitude and distribution that the stress resulting from given external loading are controlled encountered to a desired degree। কথাটার মানে হলো প্রি-স্ট্রেস কনক্রিট হলো এরকম একটা টেকনোলজি যেখানে ইন্ট্রোডিউস ইন্টারনাল স্ট্রেস, যেখানে যে বারটা দেওয়া হবে সেই বারকে আগেই কিছু ইন্টারনালি স্ট্রেস দিয়ে দেওয়া হবে, যাতে ওই স্ট্রাকচারের উপরে যে স্ট্রেস আসবে তার এক্সটার্নাল লোডের কারণে সেটা ওই ইন্টারনাল স্ট্রেসে কাউন্টার ব্যালেন্স করবে। যেমন মনে করেন এই একটা বিম, এর এখানে আমি হচ্ছে প্রি-স্ট্রেস বার দিলাম এরকম ভাবে, এখনো লোড আসে নাই এর উপরে, অর্থাৎ এটা সার্ভিস, এখানে শুধুমাত্র সেলফ লোড আছে। এই যে সার্ভিস লোড, এখনো সার্ভিস কন্ডিশন সে যায়নি। যখন সার্ভিস কন্ডিশন যাবে এর উপরে লোড আসবে, এটাকে আমরা বলি এক্সটার্নাল লোড। এই এক্সটার্নাল লোডের কারণে আমি যে স্ট্রেসটা হবে, আমি আগে একটা স্ট্রেস দিয়ে দিয়েছি, এই স্ট্রেস এটাকে কাউন্টার ব্যালেন্স করবে এট এ সরি ডিজায়ার্ড ডিগ্রি। তার যে পরিমাণ লাগবে সেই পরিমাণে প্রি স্ট্রেসিং করা হয়। তাহলে এই স্ট্রেসটা কিভাবে করা হয়? ইন রিইনফোর্সমেন্ট কনক্রিট মেম্বার্স the pre-stress is commonly introduced by tensioning the steel reinforcement। অর্থাৎ এই প্রি-স্ট্রেসটা প্রি-স্ট্রেসটা করা হয় কিভাবে? আরসিসি তে যে স্টিল ব্যবহার করি রিইনফোর্সমেন্ট, ওই রিইনফোর্সমেন্টকে আলাদা টেনশন দেওয়া হয়, টেনশন দিয়ে সেটাকে প্রি-স্ট্রেসিং করা হয়। ওইটার জন্য বিভিন্ন ডিভাইস থাকে, টেনশন ডিভাইস, ওটা দিয়ে রডকে দুই পাশ থেকে টেনে এর মাঝে প্রি-স্ট্রেসিং করা হয়। তাহলে এখানে যে কনক্রিটটা ব্যবহার করা হয় সেই কনক্রিটটা ব্যবহার করা হয় হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট। আমরা জানি যে লো স্ট্রেংথ কনক্রিট, নরমাল স্ট্রেংথ কনক্রিট এবং হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট।
আচ্ছা, আমি সরি, ওই যে অফিস থেকে একটু ফোন আসছিল আপনাদের নর্দান থেকে, সেই জন্য আমি একটু মিউট অপশনে চলে গেছিলাম। আমি আবার শুরু করতেছি। সেটা হলো যে এখানে যে কনক্রিটটা ব্যবহার করা হয় সেটা হাই স্ট্রেংথ কনক্রিট, এবং হাই স্ট্রেংথ কনক্রিটের নরমালি 2800 এমপিএ থেকে 55 এমপিএ থাকে। আপনারা জানেন 1 এমপিএ ইকুয়াল টু 145 পিএসআই। সেটা যদি করি তাহলে কত আসে? 55 ধরলে আমরা 55 145 তো 8000, এটা আসে 8000, এটা এটা আসে 8000 পি 8000 পিএসআই, মানে 8000 সেরি একটু কম, 8000 পিএসআই। আর 28 করলে আসে 145, মানে 4000 থেকে 8000 পিএসআই। আমরা নরমালি কত ব্যবহার করতাম? 3000, 3500, 4000 পিএসআই। আপনাদের এবার যদি এক্সাম দিয়ে থাকেন সেখানে দেখবেন এফসি প্রাইম কত দেওয়া ছিল, 3000 অথবা 4000। কিন্তু হাই স্ট্রেংথ কনক্রিটের ক্ষেত্রে সেটা 8000 পর্যন্ত চলে যায়। এটা কোথায় ইউজ করা হয়? যেখানে হেভি স্ট্রাকচার হয় সেখানে, এবং বিশেষ করে ব্রিজ স্ট্রাকচারের ক্ষেত্রে, যেমন রূপসা ব্রিজ আছে সেখানে আপনারা দেখতে পারেন, বা ফ্লাইওভারের ক্ষেত্রে, এবং পারমাণবিক যে চুল্লি যেখানে পারমাণবিক রিঅ্যাক্টর ইউজ করা হয়, যেমন আমাদের রূপপুর পারমাণবিক প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার প্ল্যান্ট, সেখানে এই হাই স্ট্রেংথ কনক্রিট গুলো ব্যবহার করা হয়। এবং ওখানে সব কাজে প্রি স্টেসিং, ওখানে নরমাল স্টেসিং এর কাজ খুব কম, মানে মেইন স্ট্রাকচার যেটা সেটা প্রি স্টেসিং। এবং এখানে যে স্টিলটা ব্যবহার করা হবে সেটাও নরমাল স্টিল না। আমরা বাজারে যে স্টিলগুলো পাই সেটা নরমাল স্ট্রেংথের স্টিল বা হাই টেনশন স্টিল ব্যবহার করা হবে। সেখানে বার হতে পারে বা ওয়্যার হতে পারে। ওয়্যার কেমন? এটা আপনারা বিদ্যুতের তার দেখছেন না, যেগুলো হয় যে কেবল ঝুলে থাকে, ওগুলো যদি কাভার ছাড়া দেখেন দেখবেন যে 4-5টা ওয়্যার একসাথে পেঁচানো। দেখছেন কি আপনারা? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার বিদ্যুতের তার যে কালো তারগুলা থাকে মোটা, যেগুলা দিয়ে যে বাসা বাড়িতে আমরা মেন লাইন থেকে আমাদের হোম কানেকশন দিই, সেগুলা কাটলে দেখবেন ভিতরে রূপার বা সিলভারের যেগুলা তার সাদা, ওগুলা 4-5টা একসাথে পেঁচানো। ওইরকম ওয়্যার করা থাকতে পারে প্যারালালি, অথবা থাকতে পারে কি টুইস্টেড, মানে পেঁচানো 7টা। এগুলাকে আমরা বলি টেন্ডন। স্যার কেবল তার? কেবল তার না, এটা হচ্ছে আপনার ওই যে 32 কেভি ভোল্টের যে তারগুলো আছে, অথবা এই যে যেগুলা খুঁটিতে যে তারগুলো থাকে মোটা, দেখবেন অনেকগুলো পেঁচানো মানে থাকে। হাই ভোল্টেজ যে লাইনগুলো হাই থাকে ভোল্টেজের, এক্স্যাক্টলি হাই ভোল্টেজের যে লাইন। এবং আমরা বাসা বাড়িতে ওই খুঁটি থেকে যে লাইনটা এনে আমার মিটারের সাথে লাগাই, কালো যে তারটা, ওইটা কাটলে কাভার খুললে দেখবেন ভিতরে 4-5টা একসাথে পেঁচানো, ওইটাকে বলা হয় টুইস্টেড ওয়্যার। ওই টুইস্টেডও থাকতে পারে অথবা স্ট্রেটও সোজাও থাকতে পারে। তাহলে এগুলাকে আমরা বলবো কি? টেন্ডন। আমরা প্রি স্টেজে এখন যে বার বলবো, এর আগে আমরা নরমাল কোয়ান্টিটি বলছি সেটাকে আমরা বার, এখন সেটাকে আমরা বলবো কি? টেন্ডন। বার আমরা ভুলে যাবো এখন। টেন্ডন মানে বুঝবেন এটা প্রি স্টেজ কনক্রিট। এই যে দেখেন স্টার্ট অর 7 ওয়্যার স্টার্ট, স্ট্যান্ড অর টেন্ডন, 7টা একসাথে মিলে থাকে। এগুলোর আলটিমেট স্ট্রেংথ কত? দেখেন আমরা এর আগে পড়ছিলাম কত, 72 কেএসআই, মানে 60,000 পিএসআই। তো এখানে কত আসে? যদি আমি 175 এমপিএ করি, মানে 1725, 1725 কে 145 দ্বারা ভাগ গুণ করলে প্রায় 2.5 লক্ষ, সরি 2 লক্ষ 50, হ্যাঁ 2.5 লক্ষ আসতেছে। 2.5 লক্ষ পিএসআই, যেটা আমরা নরমালি কনক্রিটে ব্যবহার করি কত? 60,000 পিএসআই। তাহলে এখানে কনক্রিট যেটা ব্যবহার করব সেটাও যেমন আমার হবে হাই স্ট্রেংথ, এবং স্টিল যেটা ব্যবহার করব সেটাও হবে আমার হাই স্ট্রেংথ স্টিল, যেটাকে আমরা বলবো টেন্ডন। যে কনসেপ্টটা কি? প্রিস্টেসিং টু ট্রান্সফর্ম দ্য কনক্রিট ইনটু ইলাস্টিক ম্যাটেরিয়ালস। আমরা জানি কনক্রিট ইলাস্টিক ম্যাটেরিয়ালস না, কনক্রিট হচ্ছে ডাক্টাইল ম্যাটেরিয়াল, স্টিল হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালস। তাহলে এই কনক্রিটের মাঝে আগে থেকে আমি যদি কিন্তু স্ট্রেস স্ট্রেস দিতে পারি, যেহেতু কনক্রিট এবং স্টিল একসাথে থাকবে, একটা সিঙ্গেল মেম্বার হিসেবে কাজ করবে, তাহলে সেখানে যদি হাই স্ট্রেংথ টেনসাইল টেন্ডন দিই, তাহলে আমার স্টিলটাও, সরি আমার কনক্রিটটাও একটা, টোটাল কনক্রিটটাকে আমি একটা ইলাস্টিক ম্যাট্রিক্স হিসেবে ধরতে পারি। আর এটা প্রিস্টেসিং ফর কম্বিনেশন অফ হাই স্ট্রেংথ স্টিল উইথ কনক্রিট।
অর্থাৎ এটার সাথে যে কম্বিনেশনটা করা হয় সেখানে হাই স্ট্রেংথ স্টিল থাকে এবং কনক্রিট হাই স্ট্রেংথ থাকে। এবং এটা করা হয় প্রি-স্টেজ টু অ্যাচিভ লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিং কেমন? আপনারা জানেন যে ব্রিজ গুলাতে হেভি লোড আসে। রূপসা ব্রিজের কথা কল্পনা করেন, সেখানে আপনারা সারাদিন কি পরিমাণ লোড ওখান দিয়ে যায়। এবং বিভিন্ন ফ্লাইওভার যদি আপনারা দেখেন, আমি এর আগের ক্লাসও বলেছি হয়তোবা, ওগুলা গার্ডার করে থাকে এরকম ভিতর দিয়ে। রূপসা ব্রিজ যেটা আছে খান জাহান আলী, এই ব্রিজের ভিতর বাইরে থেকে দেখলে মনে হয় ভিতরে পুরাটা সলিড, আসলে সলিড না, ভিতরে ফাঁকা, আপনি আমি হেঁটে যেতে পারবো, দৌড়ায় যেতে পারবো। ওদের সেকশনটা এরকম থাকে। এইরকম থাকলে এর মাঝে বিভিন্ন শেপ করা থাকে। এটা ডিজাইনার সে নিজের ডিজাইন কনসেপ্ট দিয়ে সে করে। এরকম আমি একটা রাফ দেখালাম, এরকম থাকে ভিতরে। এই যে ভিতরে এই অংশটুকু ফাঁকা, এই সাদা যে হ্যাচিং করতেছি আমি, এই অংশটুকু থেকে ফাঁকা, এখান থেকে আপনি আমি দৌড়ায় যেতে পারবে। এটাকে বলা হয় বক্স গার্ডার। তাহলে প্রি স্টেসিং টেন্ডন গুলা কোথায় দেওয়া হবে? এই যে বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন এখানে বড় বড় ছিদ্র করা থাকে, হলো আগে থেকে হলো করা থাকে। এটা যখন বানায় এভাবে হলো করে বানায়। এরকম দুইটাকে যখন পাশাপাশি বিভিন্ন যে ক্যারন দিয়ে তুলে আপনার পদ্মা সেতু বানানো দেখলে দেখবেন দেখি কিভাবে সেই ওর স্প্যান গুলা তুলতেছে। এরকম এর স্প্যান গুলো এরকম তুলে তুলে মেশিন দিয়ে এগুলোকে জয়েন করে। যখন জয়েন করে এগুলোকে বলা হয় টেন্ডন হোল। এই টেন্ডন হোলের ভিতরে টেন্ডনটাকে ইনসার্ট করায়। এরপরে টেন্ডনের দুই প্রান্তে এক ধরনের মেশিন আছে, ওই মেশিন সেট করে এটাকে টেনশনিং করে অর্থাৎ আগে থেকে একটা স্ট্রেস দেয়। এই জন্য এটার নাম হচ্ছে প্রি স্ট্রেস কনক্রিট। এবং এখানে যে জায়গা ফাঁকা থাকে, ফাঁকা জায়গাটাকে গ্রাউটিং করে। গ্রাউটিং কি? এক ধরনের পাইপ থাকে, ওই পাইপ দিয়ে কনক্রিট যে মিক্সার, এই ফাঁকা জায়গা দিয়ে মিক্সারটা দিয়ে দেওয়া হয় যতটুকু ফাঁকা আছে, যাতে এই বক্স গার্ডারের সাথে টেন্ডনের বন্ডিংটা ভালো হয়। আপনারা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে আমার কাছে মনে হয় যে আমি মরা মানুষদের ক্লাস নিচ্ছি। আপনারা কোনো রেসপন্স করেন না, আমি বলি জিজ্ঞেস করলে বলেন জি স্যার। কোশ্চেন করবেন যাতে আপনাদের প্রবলেম গুলো দূর হয়। এই জন্য সবচেয়ে ভালো কি, আমি তো সিলেবাস আপনাদেরকে দিয়ে দিয়েছি, আগামী ক্লাসে কি পড়াবো আপনারা বুঝতে পারেন, শিটও দিয়ে দিই সব, ওগুলো একটু শর্টলি দেখবেন। দেখলে হবে কি, আপনার আইডিয়া হবে স্যার আজকে কি পড়াবে। আপনি বুঝেন বা না বুঝেন, যদি তো রিডিংও করেন তাহলে আমার ক্লাসে বুঝতে এবং কোশ্চেন করতে আপনার সুবিধা হবে। আর এদিকে করে ভাই আপনি লাভবান হবেন। আপনি হয়তো অনেকে পারেন, বলতে পারেন স্যার আমরা ডিপ্লোমা করছি, করে আসছি, কিন্তু ওখানে তো অনেক আমাদের লিমিটেশন থাকে, আমরা অনেক কিছু শিখতে পারি না, চাইলেও বুঝতে পারি না, সাবজেক্টে বলতে পারি না। আমি বারবারই আমার ক্লাসগুলোতে বলি ভাই এখানে এখানে তো আমি আপনাদেরকে কাউকে লজ্জাও দিচ্ছি না, আর কাউকে ছোট করতেছে বলতে আপনারা শিখবেন। আমিও অনেক সময় আপনাদের কোশ্চেন থেকে শিখতে পারি। আমাদের টিচার বলতে ইউনিভার্সিটি লেভেলে আমরা সবাই শিক্ষক, যেটাকে আমরা স্কলার বলি। আপনারা হচ্ছেন জুনিয়র স্কলার, আমি হয়তো বললাম সিনিয়র স্কলার টিচার হিসেবে, কিন্তু জানি আমরা সবাই কম বেশি কিছুটা। ঠিক আছে, আবার শুরু করতেছি তাহলে। এখানে কিছু শর্ট নোট পড়তে হবে আপনাদেরকে। প্রি টেনশনিং কাকে বলে? প্রি টেনশনিং ওইটা যেটা আমি আগে বলেছি, যে এখানে টেন্ডন যে থাকবে, এই টেন্ডনকে বিফোর কনক্রিট কাস্টিং, এটা দুইভাবে করা যায়। একটাকে আমরা বলি কাস্টিং সিটু, আর বলি প্রিকাস্ট। যেটা আমি দেখালাম বক্স গার্ডার, যেটা চিত্র আমি আঁকাই দেখালাম, ওটা হচ্ছে প্রিকাস্ট। অর্থাৎ দেখেন ঢাকা শহরে যদি ফ্লাইওভার বানান, তাহলে ওখানে এই যে সেকশন গুলা, ওখানে কি আপনি ঢালাই দিয়ে এরকম সুন্দর করে ফরমান দিয়ে বানাতে পারবেন? বানানো যায় না, কারণ এটা হচ্ছে কনজেস্টেড একটা এরিয়া। দূর থেকে যেখানে ফ্রি স্পেস বা ইয়ার্ড থেকে, যেখানে কনস্ট্রাকশন ইয়ার্ডে গিয়ে বানায় আনে, শুধুমাত্র ওখানে না জয়েন দেয়। পদ্মা সেতুর কথা আপনার ধরেন, পদ্মা সেতুর যে ট্রাস গুলা স্প্যান গুলা বসাইলো, সেগুলা কি নদীর মাঝখানে বসে বসে বানাইছে? মাওয়ার পারে ওখানে ইয়ার্ড ছিল, কনস্ট্রাকশন ইয়ার্ড, ম্যাটেরিয়ালস গুলা চায়না থেকে আনছে, এনে কনস্ট্রাকশন ইয়ার্ডে ওগুলাকে জয়েন দিয়েছে, দিয়ে টোটালটাকে একটা ক্যারনে করে ক্রেনে করে
নিয়ে এনে ওখানে জয়েন দিয়েছে শুধু স্প্যানে। এগুলোকে বলা হয় প্রিকাস্ট। আরেকটা আছে যে কাস্ট ইন সিটু, অর্থাৎ যেখানে কাস্ট করবেন সেখানে কাস্টিং করবেন। কাস্ট ইন সিটু করা যায় প্রি-স্ট্রেসিং। তাহলে টেন্ডনটাকে আমাদেরকে অ্যাঙ্কর টেম্পোরারি অ্যাঙ্কর করতে হবে। টেম্পোরারি অ্যাঙ্কর কি? অ্যাঙ্কর মানে তো বুঝিনি, ধরুন আপনার কিছু মেশিন আছে, ওই মেশিন দিয়ে অ্যাঙ্কর করে সেখানে ওইটাকে আমরা প্রি-স্ট্রেস যেই ফোর্স, সেই ফোর্স দিই। কতটুকু ফোর্স লাগবে আগে থেকে ডিজাইন করা হয়, ওই অনুযায়ী ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়। এই যাদের ক্লাস অনিন্দ জয় মাইক্রোফোন অফ করে রাখবেন, আমি তো বলেছি আপনাদেরকে এক কথা বারবার বলতে হয়, এগুলো রেকর্ডিংসে আসে আর নয়েজ থাকলে আপনাদের এই ক্লাসটা শুনতে খারাপ শোনা যাবে। এবং হয়তো এরকম হতে পারে অন্য ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারাও আমাদের ভিডিও রেকর্ডিং দেখতে পারে, তারা দেখলে কি বলবে যে নর্দার্ন ছেলেপেলেগুলো এরা ক্লাসের ভিতরে হই হই হুল্লোড় গন্ডগোল করে। এটা আপনাদের রেপুটেশনের একটা ব্যাপার। তো নিজেরা যদি নিজেদের রেপুটেশনকে ধরে না রাখেন, আমি বলে কই আর কতটুকু ধরে রাখতে পারবো আপনাদেরকে। যাই হোক, পোস্ট টেনশনিং হচ্ছে যেটা কাস্টিং সিচু হয় তখন সেখানে, না সরি, পোস্ট টেনশনিং হচ্ছে যেটা আমাদের প্রিকাস্ট হয়, আগে থেকে আমরা ফর্ম স্ট্রাকচারটাকে বানাই নিয়ে আসি, এরপর যখন জয়েন দিই ওই সময় সেটাকে আমরা টেনশন করি, টেনশনিং দিই, এটাকে বলে আমরা পোস্ট টেনশন, অর্থাৎ পরে দিচ্ছি। এবং পার্শিয়ালি প্রি-স্ট্রেসিং, কিছু আছে আমরা পার্শিয়ালি প্রি-স্ট্রেস করি, ফুললি প্রি-স্ট্রেস করি না। সেটা কেন করি? অনেক সময় আপনার আরসিসি মনে পড়েছে কয়েক ধরনের ক্র্যাক হয় আমাদের এখানে, ফ্লেক্সার শেয়ার ক্র্যাক, ওয়েব শেয়ার ক্র্যাক, টেনশন ক্র্যাক। এই সমস্ত ক্র্যাক গুলোকে দূর করার সময় অনেক সময় আমরা টেনশন জোনে বা যেখানে পসিবল জোন আছে where we can find a crack, in that place this tensioning is partially provided. শুধুমাত্র ওই জায়গাটুকুতে প্রি-টেনশন দেওয়া হয়, মানে প্রি-স্ট্রেসিং দেওয়া হয়, বাকি জায়গাটা নরমাল থাকে। একটা ফুললি প্রি-স্ট্রেস যেখানে আমরা সম্পূর্ণ ফুল প্রি-স্ট্রেস দিব, যেখানে পার্শিয়াল কিছু হবে না। এরপর আছে বন্ডেড টেন্ডন। কিছু কিছু জায়গায় আছে টেন্ডনকে যখন কনক্রিটের সাথে বন্ড হয়ে যায়, একসাথে তারা মানে গ্রাউটিং করে, যে আমি যেটা বললাম এর আগে যে কাস্ট ইন মনোলিথিক্যালি, মনোলিথিক্যালি টার্মটা আপনারা ভালো করে জানেন। মনোলিথিক মানে যেখানে একসাথে কাস্টিং করা হয়, আরসি 1 আপনাদের জানার কথা। মনোলিথিক যেখানে, অর্থাৎ টেন্ডন এবং কনক্রিট সিমultaneously একই সাথে যখন কাস্টিং হবে, তখন ওই কনক্রিটের সাথে বন্ডিং হয়, সেটাকে আমরা বন্ডেড টেন্ডন। আর কিছু আনবন্ডেড। আনবন্ডেড হচ্ছে উইদাউট গ্রাউট, মানে গ্রাউটিং যেটা বললাম যে, অর্থাৎ ফাঁকা কিছু জায়গা থাকতেও সেখানে আমরা কোনো গ্রাউটিং বা কনক্রিট মিক্সচার দিব না, সেটাকে আমরা বলতেছি আনবন্ডেড টেন্ডন। এখানে আপনারা এইদিকে বুঝতেছেন আনবন্ডেড হলে সেখানে অত বেশি ফাঁকা জায়গা থাকবেও না। আপনাদের প্রি-স্ট্রেস কনক্রিট নিয়ে আলাদা একটা সাবজেক্ট আছে আপনাদের, এটা আপনার পরবর্তী সেমিস্টার গুলোতে পাবেন। এখানে আমরা প্রাইমারি ধারণাগুলো নিব, আর হয়তো প্রাইমারিলি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। লস অফ প্রি-স্ট্রেসিং, তাহলে প্রি-স্ট্রেসের লস কিভাবে হবে? আমরা জানি প্রত্যেকটা কাজে কিছু না কিছু লস থাকতে পারে আমাদের। যেমন যখন আমি গ্রাউন্ডিং করব তখন বন্ডিং ভালো না হতে পারে, কিছু লস হতে পারে। আবার হতে পারে যখন আমি প্রি-স্ট্রেসটা দেব, স্ট্রেস দেওয়ার সময় আমার কিছু লস হতে পারে। কোন কোন ক্ষেত্রে এই লস গুলা হয় কনক্রিট মেম্বারে? এখানে যে জ্যাক থাকে, আপনারা জানেন যে জ্যাক দিয়ে অনেক হাই টেনশন দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি গুগল থেকে কোন ডিভাইস গুলা দিয়ে এখানে টেনশন দেওয়া হয়। প্রি-স্ট্রেস জ্যাক, সার্কুলার কতগুলো ডিভাইস আছে ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে।
আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন আপনারা নাকি? দেখেন তো, দেখা যায় কিনা এই ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার দেখা জি স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে। এই যে যে একটা পাইপের মতো আছে, এটা কনক্রিটের সেই মানে হোল স্পেস, ফাঁকা জায়গাটা, ওটাকে আমরা বলি ডাক্ট, প্রিস্টেসিং ডাক্ট। ওই ডাক্টের মাঝে দেখেন এখানে 4-5টা ওয়্যার একসাথে করা আছে, টেন্ডন বলে যেগুলো আমরা টেন্ডন। এই টেন্ডন প্রত্যেকটা মাথায় যেখানে এরকম জয়েন দেয়, জয়েন দিয়ে কিছু মাথা এটা বের করে আনে, এইখানে সেই জ্যাকটা লাগায়, জ্যাকটা দিয়ে ওটাকে টান দেওয়া হয়। সেই জ্যাকটা কেমন, যে এরকম হাইড্রোলিক জ্যাক। এই যে যে অংশটুকু সেটা এখানে ইনপুট দিবে, দিয়ে এখানে ফোর্স অ্যাপ্লাই করবে, এখানে গেজ থাকবে, গেজ আপনি দেখতে পাবেন কতটুকু ফোর্স দেওয়া হচ্ছে। এটা একটা ভ্যালু আছে, আমি একবারই সমস্ত ফোর্স দেওয়া হয় না, গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়ায় বাড়ায় সেই ফোর্সটাকে অ্যালাউয়েবল লিমিট পর্যন্ত নেওয়া হয়। এগুলা সবসময় তো আমার ইন্টারনেট থেকে দেখাইতে মনেও থাকে না, বা ক্লাস লেন্থে থাকলে দেখাইতে ভুলে যাই। আপনারা এই যে মাঝে মাঝে একটু গুগলে সার্চ করবেন। তাহলে লসটা কিভাবে হতে পারে প্রিস্টেসে? ইলাস্টিক শর্টেনিং হতে পারে কনক্রিটের, ক্রিপের কারণে লস, শ্রিঙ্কেজের, রিল্যাক্সেশন অফ স্টিল টেন্ডন, অর্থাৎ টেন্ডনকে আপনি যে পরিমাণ টেনশন দিলেন, জয়েন্টে কোনো রকমে ইরর থাকতে পারে 5-10%, ওই জয়েন্টটা ওই সময় জয়েন্ট দেওয়ার সময় কিছু স্ট্রেস চলে গেল, রিল্যাক্সেশন হয়ে গেল। অ্যাঙ্করিং হতে পারে, ফ্রিকশনের কারণে হতে পারে, এবং বেন্ডিং অফ মেম্বারের কারণেও লস হতে পারে। লস গুলো খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল লাইফের জন্য, যে কোনো ভাইবা বা আপনাদের একাডেমিক লাইফের জন্য। এখানে আমাদের একটা কজ পত্র ডিসকাস দ্য রিজন ফর ইউজিং হাই স্ট্রেংথ কনক্রিট ইন প্রিস্টেস স্ট্রাকচার, অর্থাৎ প্রিস্টেস স্ট্রাকচারে কেন আমরা হাই স্ট্রেংথ কনক্রিট ব্যবহার করি, তার কয়েকটা কারণ আছে। একটা এখানে তো জানেন যে পোস্ট টেনশন যখন করি আমরা, টেনশন যদি দিই, তো ওখানে আমরা যে ডিভাইসটা সেট করব কনক্রিটের সাথে, তার একটা বেয়ারিং স্ট্রেংথ দরকার হবে। তো যদি আমরা হাই স্ট্রেংথ না দিয়ে ইন বেয়ারিং স্ট্রেংথ যেটাকে বলি, অর্থাৎ ধরেন যে এরকম একটা বিম হলো, যার এখান দিয়ে আমার এটা হলো আমার সেই ডাক্ট, প্রেস্টিজ ডাক্ট, যেখানে আমি প্রেস্টিজিং করব। তো এখানে আমি যখন মেশিনটা সেট করব, এখানে সরি, এখানে সেট করে যখন আমি কিবোর্ডে লেখা, মেশিনটাকে যখন এভাবে টানবো, তো এই যে অংশটুকু এখানে থাকবে, সেখানে ফোর্স দিবে। যদি এটা নর্মাল স্ট্রাকচার হয়ে ভেঙে চলে যাবে, এখান থেকে স্ট্রাকচার ফেল করবে। সেই জন্য নরমালি হাই স্টিল কনক্রিটটা ব্যবহার করা হয় ইন প্রেস্টিজ কনক্রিট। আরো 4-5টা কজ আছে, কজগুলো আপনারা দেখবেন, এটা অত না বোঝার কিছু নাই, পড়লে আপনি বুঝতে পারবেন। কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে প্রেস্টিজ কনক্রিটের, সেটাও দেখবেন। এবং প্রিস্টিজিং লিনিয়ারও করা যায়, সার্কুলারও করা যায়। লিনিয়ার সার্কুলার কিভাবে? লিনিয়ার তো দেখতেছেন যে এক লাইন বরাবর, সার্কুলার যে আমি আগে আগে ড্রয়িং করে দেখালাম, এখানে এখানে চারপাশে এরকম সার্কুলার করে আপনি সেই প্রিস্টিজিংটা করতে পারেন। তার চতুর্দিকে থাকবে, যেমন একদিকে না। যেমন ট্যাঙ্ক হতে পারে, সাইলো হতে পারে। সাইলো আপনারা চিনেন, যেখানে বড় স্টোর হাউসের মতো অনেক বড় গুদাম থাকে, এরকম গোল এখানে থাকে। এখানে টন কে টন খাদ্য গুদাম, বিভিন্ন সাইলো আছে, ওয়াটারের থাকে, অয়েলের থাকে। তো সেখানে এই যে চারপাশ বরাবর যদি পিএসটি বেরিয়ে বলে আমরা সার্কুলার প্রেস্টেসিং বা টেন্ডনিং। ইন্ডে অ্যাঙ্করেজ, ইন্ডে অ্যাঙ্করেজ মানে ইন্ডে অ্যাঙ্কর যেটা থাকবে, ওই ইন্ডে ওখানে যে মেকানিক্যাল যে ডিভাইসটা থাকবে, ওই ডিভাইস দ্বারা ইন্ডে আমি ওখানে অ্যাঙ্করটা করে দিব। অ্যাঙ্কর তো মানে বুঝেন, যেখানে যেমন একটা গিরু দিয়ে দিলাম আমরা, কোন একটা রশির প্রান্তে গিরু যেমন দিয়ে দিলাম, তো এখানে বিম যদি থাকে, বিমের যে ইন্ডে, ইন্ডে আমি এটাকে টাই করে দেবো মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে, ওখানে আমি এটাকে স্টপ করে দেবো। সাস মেম্বার ইজ টার্ম অ্যাজ এন্ড অ্যাঙ্কর টেন্ডন, অর্থাৎ দুই প্রান্তে অ্যাঙ্কর করা থাকবে। আরেকটা আছে নন অ্যাঙ্কর, অ্যাঙ্কর থাকবে না সেখানে, অর্থাৎ ডিভাইসটা আমি তুলে দিব ওখান থেকে, ওই অ্যাঙ্করিং এর যে ডিভাইস, অ্যাঙ্করিং ডিভাইস থাকবে না। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে থাকলে আমাকে করতে পারেন, 5 মিনিট সময় দিলাম আপনাদেরকে।
হ্যালো, আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? দেখেন যতটুকু পারলাম ভাবেন, কোশ্চেন করেন। স্যার বলছি আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো কি নোট করবো সব নাকি? এগুলা তো নোট করতে পারলে ভালো হবে, তার মধ্যে পরীক্ষার সময় আসলে আপনারা ভুলে যাবেন। আর আপনি তো পড়েন না, নোট করলে পড়া হবে। না স্যার, মিড টার্মের আগে করছিলাম অনেক কিছু স্যার, কিন্তু অনেক মেলা হয়ে গেলে সেগুলো তো আর অত করা সম্ভব না স্যার। এই যেগুলো জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখে দেখে করছিলাম। এই জন্য রেগুলার করলে আপনার মনে থাকবে যে স্যার আসলে ক্লাস কি করেছে। তা না হলে আপনার এক সময় ভাইবার সময় যা বলবেন কি, না পারলে বলবেন স্যার আমাদের তো এগুলো স্যাররা পড়ায় না। জি স্যার, এগুলো নোট করে রাখলে তো স্যার ভালো, আমাকে একবার দেখলে সবকিছু আবার মনে করেন যে বুঝতে পারবো আসলে কোনটা কি। ইভেন অনেক সময় হয় কি, প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কাজ করতে গিয়ে দেখি যে কোন প্রবলেমটা, এটা কোন লেকচার আছে সেগুলো বের করে আমরা দেখে নিই। আমাদের তো কুয়েটি লেকচার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত সবগুলো আছে, মাস্টার্স এর, অনার্স এর, ফিজিক্স কেমিস্ট্রি লেকচারও আছে, ম্যাথমেটিক্সও আছে। এবং শুধু তো লেকচার, আমাদের অনেক স্যার পিডিএফ দিতেন। পিডিএফ বলতে গেলে হার্ড কপি দিতেন, আমরা ফটোকপি করে নিতাম। অনেক স্যার দিতেন না। তো যারা না দিতেন তারা ক্লাসে যা বলতো মুখ দিয়ে, যা বোর্ডে লিখতো, এবং যেই বই থেকে দেখতে বলতো সবই আমরা লিখে রাখতাম। দেখা গেছে আমি যদি কোথাও এনভায়রনমেন্টে কোনো কাজ করতে যাই, তো যে ওয়াটার ট্রিটমেন্ট হয় তার ওয়াটারের যে কোর্স সেটা দেখতে হয় আমাকে, সব তো আর খুঁজে বের করা যায় না। সো আপনি যদি, এখন এটা আমার কখন মনে থাকবে, যখন আমি আমার টোটাল লেকচারটা পড়বো লিখবো, টোটাল 4 বছরের পড়ার সম্বন্ধে আমার সম্যক ধারণা থাকবে। আমি বুঝতে পারবো এটা তো আমার ওই স্যারে পড়াইছে বা অমুক লেকচারে আসছে। আর আপনি যদি না লিখেন, আপনি জানবেন এটা প্রেস্টিজ, কিন্তু প্রেস্টিজের ভিতরে কি আছে, এটা জিও টেকনিক্যাল, কিন্তু আপনি যে প্র্যাকটিক্যালি লাইফে একটা প্রবলেম ফেস করলেন সেটা কোন সেক্টরে, ওই বুঝে উঠতেন নাকি সয়েল ইমপ্রুভমেন্ট, নাকি এয়ার কোয়ালিটি, নাকি প্লাস্টিক হিংস, না প্রেস্টিজ কনক্রিট, না ফ্ল্যাট স্ল্যাব, ও আপনি বুঝবেনই না। আপনার কঠিন মনে হবে, বলবেন কি স্যার কঠিন তো আমাদের স্যারটা পড়ায়নি। আপনি যত ক্লাস লেকচার নোট করেননি, তখন তো স্যারও বলতে পারবেন না কি পড়াইছেন না পড়াইছেন। আর তো স্যারও তো পড়ায় সব। এখন নয়, আমার ক্লাসের ভিডিও আছে, আপনারা ক্লেম করলে ভিডিও দেখাই দেবো যে দেখেন ভিডিওতে আছে পড়াইছে। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো সবগুলো আপনারা নোট করে রাখবেন। প্লাস্টিক হিঞ্জ, প্লাস্টিক হিঞ্জ জিনিসটা হলো এটা হচ্ছে কোন আরসিসি যে আমরা ডিজাইন করি, যখন কোন স্ট্রাকচারকে আমরা ডিজাইন করে ফেলি, ওই স্ট্রাকচারের ইল্ড মোমেন্ট রেজিস্ট করার যে ক্যাপাসিটি, যখন অ্যাপ্রিসিয়েবল ইনক্রিজ ইন লোকাল কার্ভেচার, যখন এটা লোকালি কার্ভ, যেমন স্ট্রাকচার আপনার যেরকম ভাবে বানায় রাখি আমরা আজীবন এরকম থাকে না। মনে করেন একটা বিম এরকম করে বানালাম, এরকম থাকলো, কিন্তু আজ থেকে 5 বছর পরে সেই বিমটা কি এখান দিয়ে হালকা একটু বেঁকে যেতে পারে না, তো স্ল্যাব বেঁকে যেতে পারে না। মানুষের কথা কল্পনা করেন না কেন, মানুষ যখন আস্তে আস্তে বয়স্ক হয়ে যায় তার পিঠ বাঁকা হয়ে যায় না, কুজো হয়ে যায়। অর্থাৎ যে লোকাল যে কার্ভেচার ক্রিয়েট হয়, ওই কার্ভেচারের কারণে স্ট্রাকচারের যে ইল্ড মুভমেন্ট ক্যারি করার যে ক্যাপাসিটি, সেটাকে বলা হয় প্লাস্টিক হিঞ্জ। অর্থাৎ প্লাস্টিক হিঞ্জ অ্যানালাইসিস যদি আমি করি, তাহলে আমি বুঝতে পারবো কোন সেকশনে এরকম পসিবিলিটি আছে যেটা ভেঙে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে বা ইল্ড মুভমেন্টকে রেজিস্ট করতে পারবে না। এটা তুমি কিছু ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম গুলো দেখলে আমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারবো। এর কলাপস মেকানিজম, এই জন্য আমাদের কলাপস মেকানিজমটা বুঝতে হয় যে কোন ভাবে সেটা কলাপস হয়। যদি আমাদের সেটা ডিটারমিনেট স্ট্রাকচার হয়, সেখানে কিছু আনকন্ট্রোল ডিফ্লেকশন দেখা যাবে।
ওই ডিফ্লেকশন থেকে স্ট্রাকচারটা কলাপস করে। এই সিস্টেমটাকে বলা হয় কলাপস মেকানিজম। যেমন আমি যদি আপনাদের একটা ওয়ান ওয়ে স্ল্যাব দেখাই, এটা মনে হয় একটা এটা মনে হয় একটা ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাবের কি এইদিকে সাপোর্ট থাকে আর একদিকে দুই দিকে সাপোর্ট থাকে। তবে এইটা যদি কলাপস করে কোন বরাবর ভাঙার সম্ভাবনা আছে? এই কর্নার না মাঝখানে? যদি ডিফ্লেক্ট হয়, কার্ভ শেপ হয়, তাহলে মাঝখানে হবে। তাহলে এটা যদি প্লাস্টিক হিঞ্জ আমরা ড্র করি সেটা এরকম, তাহলে মাঝখান বরাবর সে ভাঙলেও ভেঙে যেতে পারে। এই যে এটাকে বলি আমরা কলাপস মেকানিজম। আর এই যে লাইন, এই লাইনটাকে বলি আমরা ইল্ড লাইন। তাহলে এটাকে যদি আমরা 2D আঁকি, 2D কেমন হবে? 2D হবে এরকম, এই বরাবর ফিক্স সাপোর্ট, এই বরাবর ফিক্স সাপোর্ট, এটা এখান থেকে ভেঙে এরকম হবে, আর এখান থেকে এরকম। এটাকে আমরা বলি ইল্ড লাইন। বুঝতে পারছেন সবাই? আপনারা কি কিছু বুঝতেছেন না? আমরা আগে স্যারের কোনো পর না বুঝলে মনে মনে বলতাম যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনাদের কি সব মাথার উপর দিয়ে যাচ্ছে না কিছু চুলে চুলে টুলে না বাঁচতেছে? স্যার, বুঝতে কিছু স্যার, আর কিছু বুঝতে পারতেছি না, ওগুলো পরে দেখে আবার বলবো আপনারা স্যার। আপনারা তো এই কথা শুধু বলে দেখলাম, আজ পর্যন্ত পরে দেখে তো কেউ আমাকে বললো না স্যার এখানে আমাদের প্রবলেম। যাই হোক, ঠিক আছে, পরে দেখে বলবেন, আমি মেনে নিলাম। তাহলে এটাকে আমরা ইল্ড লাইন বলি, আমরা এটাকে প্লাস্টিক হিঞ্জ ইল্ড লাইনও বলি। এখানে কিছু লাইন দেওয়া আছে দেখেন এরকম। এটা যদি ইউনিফর্ম সাপোর্টেড কিছু হয় তাহলে এই যে লাইন, এটাকে বলি আমরা ইল্ড লাইন ফেলার মেকানিজম। তাহলে এই পয়েন্টে একটা হিঞ্জ ধরবো আমরা, স্ল্যাবটা যেভাবে বেঁকে যাবে, ইন্টারনাল মেম্বার হিঞ্জ, এটাকে আমরা বলি প্লাস্টিক হিঞ্জ। প্লাস্টিক হিঞ্জ বের করতে হলে আমরা বুঝতে পারি তার ফেইলিওর বা ইল্ডিং কোথায় হওয়ার পসিবিলিটি আছে। জাস্ট এটার জন্য এটা ড্র করা হয়। তাহলে দেখেন যদি উভয় প্রান্ত ফিক্স সাপোর্ট হয় তাহলে কেমন পসিবিলিটি? ফিক্স সাপোর্ট যদি হয় তাহলে সেটাও ইল্ডিং মাঝখানে হবে পজিটিভ ইল্ড, আর এই যে সাপোর্টের কাছে যেখানে এই অংশটুকু নেগেটিভ মোমেন্টের যে জায়গাটা, এখানেও কিছুটা ইল্ড হবে, সেটাকে আমরা বলবো নেগেটিভ ইল্ড লাইন, এটাকে বলবো পজিটিভ ইল্ড লাইন। এগুলো স্ট্রাকচার দেখে আপনাদেরকে কিছুটা মনে রাখতে হবে যে কোন স্ট্রাকচারে কেমন হয়। তাহলে এর প্লাস্টিক হিঞ্জ কয়টা হবে? 3টা হবে। এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, আর এই প্রান্তে একটা প্লাস্টিক হিঞ্জ। তাহলে আমরা কি বুঝতেছি? ফিক্স সাপোর্টের ওখানে প্লাস্টিক হিঞ্জ হবে, ফিক্স সাপোর্টের অন্য জায়গায় প্লাস্টিক হিঞ্জ আসে না। এখানে কিছু গাইডলাইন আছে কিভাবে আপনারা ইল্ড লাইন ড্র করবেন। প্রথমটা হবে কি, লাইনটা স্ট্রেট লাইন হবে, ইল্ড লাইন আর স্ট্রেট। ইল্ড লাইনস রিপ্রেজেন্ট অ্যাক্সিস অফ রোটেশন। ইল্ড লাইনটা ওইটা রিপ্রেজেন্ট করবে যে এর সাপেক্ষে ওই স্ট্রাকচারটা চাইলে রোটেট করতে পারবে, যেটা আমরা বলি অ্যাক্সিস অফ রোটেশন। The supported edge of the slab will also establish axis of rotation. Supported edge, যেটা ফিক্স সাপোর্টের কথা বললাম, সেও এখানে লেখা আছে ফর ফিক্স সাপোর্ট নেগেটিভ ইল্ড লাইন মে ফর্ম, নেগেটিভ ইল্ড লাইন হতে পারে, ফর সিম্পলি সাব পজিটিভ ইল্ড লাইন হতে পারে। এই কিছু কনসিডারেশন। এখানে ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল আমাদের ব্যাকগ্রাউন্ড। এখানে দুইটা থিওরি আছে, আপার বাউন্ড থিওরি এবং লোয়ার বাউন্ড থিওরি। তাহলে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থিওরি আমরা কাকে বলবো সেটা আমরা একটু দেখে আসতেছি। লোয়ার বাউন্ড থিওরিটা কি? মানে গিভেন এক্সটার্নাল লোড, যদি এমন একটা এক্সটার্নাল লোড হয় যেটা আমার ডিস্ট্রিবিউশন মোমেন্ট স্যাটিসফাই করবে ইকুইলিব্রিয়াম রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমাদের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে এক্সটার্নাল লোডের কারণে যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে স্যাটিসফাই করে, দ্য মোমেন্ট নট এক্সিডিং দ্য ইল্ড মোমেন্ট, এবং তার যে ইল্ড মোমেন্ট হবে ওই মোমেন্টকে এক্সিড না করবে, অর্থাৎ
টোটাল যে ইল্ড মোমেন্ট আমাকে আছে, এক্সটার্নাল লোডিং এর কারণে যে পসিবল মোমেন্ট হবে সেই মোমেন্টটা ইল্ড মোমেন্টকে এক্সিড করবে না, তাতে কম হবে এট এনি লোকেশন, যে কোনো লোকেশন। এবং বাউন্ডারি কন্ডিশন, যে হিঞ্জ হওয়ার যে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এই গিভেন লোডের জন্য আমরা এটাকে বলবো লোয়ার বাউন্ড অফ দ্য ট্রু ক্যারিং ক্যাপাসিটি। তখন এটাকে আমরা বলবো লোয়ার বাউন্ড থিওরি, অর্থাৎ কম হলে সেখানে, আর যেখানে বেশি হবে সেখানে আমরা এটাকে বলবো হচ্ছে আপার বাউন্ড থিওরি। দেখেন একটা ওয়ান ওয়ে স্ল্যাব, যদি আমি ইলাস্টিক হিঞ্জ দেখি তাহলে ইলাস্টিক হিঞ্জটা কেমন হবে। আমরা আগে দেখলাম যদি সাপোর্ট যেখানে থাকে ফিক্স করা, তাহলে এটা যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয়, এখানে অবশ্যই সাপোর্ট দেওয়া আছে, এখানে সাপোর্ট দেওয়া থাকবে, তাহলে সেই সাপোর্টের ওখানে একটা হিঞ্জ হবে এবং এর মাঝে একটা হিঞ্জ। অ্যানালাইসিস করার আগে আমাকে এই লাইনটা ড্র করতে হবে, এবং এটা কিন্তু দেখেন স্ল্যাবের সম্পূর্ণ অংশ জুড়ে না, একটা নির্দিষ্ট অংশ জুড়ে, কতটুকু অংশ জুড়ে কোথায় গিয়ে যে হিঞ্জটা হলো সেটা আমাকে আগে বের করতে হবে। ধরলাম হিঞ্জটা হয়েছে এক্স ডিস্টেন্সে, তাহলে বাকি অংশ কত 10 - x। তাহলে এখানে যদি আমি যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নেই, মুভমেন্ট ইকুয়েশনকে সলভ করি, সেখান থেকে আমি পাই qx² / 2 - 10 = 0। এবং আমরা জানি যে মেম্বার হিঞ্জকে আলাদা করা যায়। আমি যদি এটাকে যদি হিঞ্জ আলাদা করলাম, আলাদা করে দুই পাশে যে লোড আছে কিউ পরিমাণ, সেই লোডকে আমি ডিস্ট্রিবিউট করলাম এবং ডিসটেন্স জানি। এখন আমি আবার মোমেন্ট নিলাম সিমিলার রাইট স্ল্যাবের জন্য, রাইট সেগমেন্ট এবং লেফট সেগমেন্ট দুটার জন্য আমি মোমেন্ট নিলাম। এর আগে ছিল আমাদের লেফট সাপোর্ট থেকে, এবার আমরা নিলাম রাইট সাপোর্ট থেকে। দুটো থেকে মোমেন্ট নিলাম, দুইটা ইকুয়েশন, এই দুটাকে সলভ করলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু পাবো। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি বের করতে পারি, তাহলে কিউ এর ভ্যালু বের করতে পারবো। এক্স এর ভ্যালু যদি আমি বের করতে পারি, কিউ বের করতে পারবো না? কিউ এর মান আমি এক্স এর মান যে কোনো ইকুয়েশনে বসাই দিলে কিউ এর মান পেয়ে যাব। মানে কিউ এর মান হবে আমাদের 0.891 কিপ পার ফিট স্কয়ার। অর্থাৎ আমাদের যে অঙ্কটা ছিল যে আমাদের একটা স্প্যান আছে 10 ফিটের, যেখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে 5 কিপ পার ফিট। এইটার জন্য আমাকে এর যে বেয়ারিং, এর যে লোড বেয়ারিং ক্যাপাসিটি সেটা বের করতে হবে। কি মাধ্যমে? ইলাস্টিক হিঞ্জের মাধ্যমে। সবগুলো ভ্যালু আমার দেওয়া থাকবে, সেখান থেকে শুধুমাত্র আমি এক্স এর ভ্যালু বের করব। এক্স এর ভ্যালু বের করলে আমি কিউ মানটা নরমালি পেয়ে যাব। একইভাবে এখানে আরেকটা অঙ্ক সেম দেওয়া আছে, এখানে রোটেশন বের করতে বলবে। রোটেশনের অঙ্কটা আমরা পরে দেখাবো আর কি, আগে শুধু মোমেন্ট বের করার অঙ্কগুলো আমরা দেখবো এখানে। এই একটা অঙ্ক যদি আপনারা বুঝেন, বাকি এখানে হয়তো কিউ দেওয়া আছে, স্টিল বের করতে হবে। একই কাজ, মোমেন্ট যদি আমরা পেয়ে যাই, আমরা যদি মোমেন্ট পেয়ে গেলে, অর্থাৎ যদি লোড পাই, লোড পেয়ে গেলে মোমেন্ট পাই, আর মোমেন্ট পেয়ে গেলে সেই মোমেন্ট থেকে আমরা স্টিল ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে আমাদের আজকে ক্লাস হবে এই পর্যন্ত। আমি রেকর্ডিংসটা অফ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা রেকর্ডিংস পরে আলোচনা